নাহিদ ইসলাম দ্য ব্লুটুথ বয়। নগদ থেকে নাহিদ বলছি এই নামে ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে। গেল পরশুদিন থেকে নাহিদ ইসলামের সাবেক বিয়ের 150 কোটি টাকা হাতিয়ে নেওয়ার যেই অভিযোগ তুলেছিলেন রাশেদ খান, সেই অভিযোগ নিয়ে নাহিদ বলেছেন তার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এরই মাঝখানে আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাহিদকে নিয়ে একের পর এক খবর এসেছে। একটু আগে, মাত্র ঘন্টা খানেক আগে, স্বাধীন নিউজ 24/7 blogspot.com এই ওয়েবসাইটটি একটা নিউজ প্রকাশ করেছে যে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসায় সেনাবাহিনীর অভিযান এবং সেখানে নগদে 300 কোটি টাকা জব্দ করা হয়েছে। আর এরপর সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন নাহিদ। আর মুহূর্তের মধ্যেই এই নিউজগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে। অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, অনেকে বলছেন একদম জায়গা মতো পড়ছে, নানানজন নানানভাবে উল্লাস করছেন। তবে যারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা কতটুকু সত্য। আসলে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ গুজব। নাহিদ ইসলাম যদি গ্রেপ্তার হয়, প্রথমে আমাদের গণমাধ্যম যেগুলো মূলধারার, আমি আবারও বলি, অনলাইনে আপনারা আমাদের রাজনৈতিক দলগুলোর যে অফিসিয়াল পেজ আছে বা তাদের নামেও ভুয়া পেজ আছে। কেন ভুয়া পেজগুলো? এই কারণেই যে আওয়ামী লীগের নাম দিয়ে একটা ভুয়া পেজ তৈরি করে এখন 10টা ইউনুস বিরোধী পোস্ট দিলে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করবে ইয়েস আওয়ামী লীগ সাপোর্টার টিম। আবার বিএনপির নামে একটা পেজ তৈরি করে সেখান থেকে ইউনুসের নামে 5টা পোস্ট করলে ইয়েস, জামাতের নামে 5টা করলে ইয়েস, জামাতের তার আবার বাঁশের কেল্লা, কাশের কেল্লা, এরকম বিভিন্ন পেজ তৈরি করে। তো এগুলোর মধ্যে সবগুলা যে অথেন্টিক না সেটা বুঝতে গেলে একটু কষ্ট হচ্ছে ইদানিং সময় ফেসবুকের কারণে। কারণ আগে অফিসিয়াল পেজগুলা ভেরিফাইড হইতো, একটা ব্লুটিক থাকতো। এখন টাকা দিয়া যে কোনো পেজকেই ব্লুটিক দেওয়া যায়। এটাই হচ্ছে সমস্যা, যে সাধারণ মানুষের আসলে বুঝতে সমস্যা হয় যে অনেক টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল সাইট কোনটা। তবে সেই ক্ষেত্রে ফলোয়ার্স খেয়াল রাখবেন, লাইক কমেন্টগুলো খেয়াল রাখবেন, অথবা নিউজের ক্রাইটেরিয়া খেয়াল রাখবেন। যেই খবরটা ছড়িয়েছে যে আপনার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে 300 কোটি টাকা জব্দ, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ শীর্ষক শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনটি স্বাধীন নিউজ 24/7 blogspot.com তাদের ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেলেও প্রতিবেদন প্রকাশের তারিখ ও দৃশ্য প্রকাশক হিসাবে সময় টিভির লগোটাও ব্যবহার করা হয়েছে যেন মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয়। আসলে এটা হচ্ছে টোটালি ভুয়া এবং গুজব। নাহিদ ইসলাম গ্রেপ্তার হয়নি, বা তাকে গ্রেপ্তার তো দূরের কথা, সাবেক আমাদের রানিং উপদেষ্টা আসিফের যে পিএ, তার বিরুদ্ধে যে 313 কোটি টাকার অভিযোগ, তারই তো এখনো গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদ, পাসপোর্ট জব্দ করা হয়েছে, সম্ভবত বিদেশ যেন যাইতে না পারে এরকম অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে কোনো আমরা কি বলা হয় যে আর কোনো অ্যাক্টিভিটিস দেখিনি। তো এই খবরটা সম্পূর্ণ ভুয়া, বাট অনেকে এটা নিয়ে সত্য মনে করে ফেলছেন। ওই যে মাঝখানে বললাম যে ফেসবুকের কিছু টাকা কামানোর ইস্যুগুলাতে সাধারণ মানুষ বিপদে পড়ে যে কোনটা সঠিক কোনটা ভুল। আমার নামেও অনেকগুলা ফেসবুকে পেজ আছে, ইউটিউবেও দেখবেন বিভিন্ন চ্যানেলে ভিডিও আপলোড করে। তো এগুলোতে মাঝে মাঝে আমরা নজর দিই, মাঝে মাঝে দেই না। তবে আমাদের নাম দিয়ে আইডি বানিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়, কিন্তু প্রকৃত ফেসবুক পেজ বা আইডি অনেকেই চিনেন না। না চিনা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধোঁকাবাজির মধ্যে আপনারা পড়ে যান। যাই হোক, নাহিদ ইসলাম ফ্রি আছে, তিনি গ্রেপ্তার হননি। আর তার বিরুদ্ধে পার্সোনালি অভিযোগ নাই, তার সাবেক তিনি সাবেক উপদেষ্টা এবং তার যে পিএ, তার বিরুদ্ধে অভিযোগ আছে। এটা খতিয়ে দেখা হচ্ছে। দেখেন, ঘটনাটা নিন্দনীয়, কিন্তু নিন্দনীয় এরকম ঘটনা এই দেশে প্রতিদিন ঘটছে। যেমন জিএম কাদেরের বাড়িতে এনসিপির নেতাকর্মীরা হামলা চালাইছে, এটা নিয়ে পুলিশ মামলা নিচ্ছে না, এটাও নিন্দনীয়। অপরদিকে ফরিদপুরের নগরকান্দায় একজন বৈষম্য বিরোধী ছাত্রীকে, তার অভিযোগ লাইভ এসে সে বলছে যে জুলাই আগস্টের আন্দোলন করাটা কি আমাদের অপরাধ ছিল? তাকে রাস্তায় বিএনপির নেতাকর্মীরা চুলে ধরে হেসরাইয়া, টাইনা, লাইথাইয়া, কিলাইয়া, মুরাইয়া তার অবস্থা কাহিল করে ফেলছে। তার অপরাধ, সে ইফটিজিং এর প্রতিবাদ করছিল। সে সরাসরি বিএনপিকে দায়ী করছে। এখন তার যে সমস্যাটা, এটা কি বিএনপির সাথে রাজনৈতিক কনফ্লিক্ট বৈষম্য বিরোধীর, নাকি ব্যক্তিগত পারিবারিক? আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। এই গল্পটা আমি প্রায়ই বলি। জনৈক বদরুল এলাকায় সে ছাত্রলীগ নেতার পরিচয় দিত। সেই খাদিজারে ভালোবাসত, খাদিজা তারে পছন্দ করত না। না করার কারণে একদিন বদরুল চাপাতি নিয়ে খাদিজারে সে শরীরের মধ্যে অনেকগুলা স্টেপ করে বসলো। এরপর থেকে ছাত্রলীগের নাম হয়ে গেল বদরুল লীগ।
ঘটনাটা কিন্তু কোনো রাজনৈতিক ইস্যু না, ব্যক্তিগত ইস্যু, কিন্তু ইফেক্ট শেখ হাসিনা সরকারের উপর পড়ল। আজকেও বিএনপির সাথে যে অভিযোগ এই মেয়েটির, সেই ঘটনাটা তার পারিবারিক সমস্যা, কিন্তু ঘটনাটাকে নিয়ে আসা হয়েছে বিএনপি বনাম বৈষম্য বিরোধী। তবে এরকম ঘটনা দেখে অট্ট হাসি দিচ্ছেন শেখ হাসিনা। কেন? কারণ বৈষম্য বিরোধী নামটাতে যতটা অ্যালার্জি নিশ্চয়ই আওয়ামী লীগের আছে বা শেখ হাসিনার আছে, তিনি যেগুলা করতে চান, বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছেন, সেই কাজগুলা অলৌকিকভাবে এখন বিএনপির নেতাকর্মীরা করে দিচ্ছেন। তবে বিএনপির দাবি 2-4 জন মানুষের জন্য বা ব্যক্তিগত ঝামেলা নিয়ে আপনি বিএনপিরে গালি দিতে পারেন না। আবার কেউ কেউ বলছেন যে মেয়েটা যখন বলছিল যে জুলাই আগস্টের আমাদের এই বিপ্লবকে আসলে ভুল ছিল সঠিক ছিল, সেটা আপনি এখন ভালো করেই বুঝতে পারছেন কি ছিল। এখন ঘটনার প্রেক্ষাপট কি? ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফরিদপুরের নগরকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এবং সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী বৈশাখী ইসলাম ওরফে বর্ষার উপর হামলা করেছে। লাইভে এসে বর্ষা বলছে যে এই ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত। আর এই ঘটনা অলরেডি পুলিশ সদস্য সহ অন্তত 7 জন আহত হয়েছেন। বর্ষার অভিযোগ যে গতকাল বিকেল 5টার দিকে উপজেলার ভাবুকদিয়া গ্রামে নিজ বাড়ির পাশেই বৈশাখীকে রাস্তায় ফেলে ফুটফুটে আদর করা প্রাণীর মতন তাকে মারা হয়েছে। স্থানীয় বিএনপির লোকজন তাকে চুল ধরে টেনে লাথি মেরে শারীরিকভাবে যে যতটুকু পারছে শরীরের এনার্জি খরচ করছে। ঘটনার পর তিনি ফেসবুক লাইভে এসে বলছেন, আমি বৈষম্য বিরোধীর একজন কর্মী। সম্প্রতি একটি ইপটিজিং এর ঘটনার প্রতিবাদ করায় বিএনপির লোকজন আমাকে রাস্তায় ফেলে পিটিয়েছে, আমার বাবাকেও খুঁজছে। বক্তব্য হচ্ছে বৈশাখীর বোনকে এলাকার এক যুবক আপনার যৌন হয়রানি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ ডাকা হয়। তার আগে বৈশাখী থানায় অভিযোগ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত বিএনপি ঘরানার পরিবার। আর পরে নগরকান্দা থানা পুলিশ সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ফরিদপুর থেকে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে উপস্থিত হন। এখানে দল পাকাইতে গিয়েছিল। তো স্থানীয় লোকজন যারা আছে তারা আপনার আন্দোলনকারী হিসাবে যারা ছিল বৈষম্য বিরোধীদেরকে সেই লেভেলে ধোলাইছে। ঘটনা কিন্তু রাজনৈতিক না, কিন্তু এটাকে ফুলাইয়া পাপাইয়া লাইভে এসে কান্নাকাটি করে যেভাবে আনা হয়েছে মনে হচ্ছে যে বিএনপির রাজনৈতিক ইস্যু আর বৈষম্য বিরোধীর রাজনৈতিক ইস্যু। তবে তার বোনের সাথে যেটা হয়েছে এটা খুবই জঘন্য কাজ হয়েছে। যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। তবে টোটাল যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশন দেখা কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার কাজগুলো বিএনপির অনেক নেতাকর্মীরা এখন করে দিচ্ছেন, যেগুলো তিনি ভারত বৈশা করতে পারতেছেন, অথবা নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা করতে পারতেছে না। আবার এই যে এরা কান্নাকাটি করতেছে, আমরা কি কেমন দেশ চাইছিলাম, তো সরকার তো আপনাদেরই। ডক্টর ইউনূস বলছে দেশ সব ভালো চলছে, তাহলে এখন কান্নাকাটি কিসের? চারদিক থেকে গুসার। কারণ আপনি প্রতিবাদ কোনটা করবেন? জিএম কাদেরের বাড়িতে আপনারা এনসিপির নেতারা গিয়ে, আপনাদেরই যারা বড় বাবা টিম, তারা গিয়ে এক বেটার বাড়ি ঘর ভাঙচুর করে সমান করলো। প্রকাশ্যে ফুটে যাচ্ছে, কেউ গ্রেপ্তার হচ্ছে না। আইন তো এক দেশে 3টা হইতে পারে না, একটা হওয়া উচিত। বিচার সবগুলোরই হওয়া উচিত। মব জাস্টিস বন্ধ হওয়া উচিত। আর বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, এই ঘটনায় দেখেন অনেকে মনে হইবে প্রথমে আপনাদেরকে সাপোর্ট দিছি, না, আমরা সার্বিক প্রেক্ষাপটে কথা বলছি। এই ঘটনাগুলা 15 থেকে 17 বছর যাবৎ যে একটা বাটে পড়েছিলেন, অনেকে কিন্তু বলা শুরু করছে যে আপনাদের জন্য শেখ হাসিনাই পারফেক্ট ছিল, যে কোথায় কতটুকু কথা বলবেন, কারে কতটুকু শাসন করবেন, একদম সবকিছু দেশ মানে পৈতৃক সম্পত্তির মতন মনে করছেন। পরিণতি কিন্তু খুব খারাপ হবে, খুবই খারাপ হবে। আগের বাংলাদেশ নাই, আপনি এটা এখনো বোঝেন নাই মনে হয়। যারা এই ধরনের অপকর্ম করছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটাচ্ছেন, চাঁদাবাজি থেকে, পরিণতি অনেক খারাপ হবে। এই ক্রান্তিকাল থাকবে না, এত লেভেল প্লেইং ফিল্ড পাবেন না যে মন যা চায় তাই করবেন। সাবধান হয়ে যান। আওয়ামী লীগের পরিণতি দেখছেন নিশ্চয়ই। বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হলে সর্বপ্রথম প্রত্যেককে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যদি কারোর বিরুদ্ধে আপনার কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে, অপরাধের তথ্য থাকে, আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন, তারা রাষ্ট্রের আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমার পছন্দ হচ্ছে না, অথবা আমি অপছন্দ করি, আমার এখন ফ্যান ফলোয়ার আছে অথবা লোকবল আছে, তো আমি করবো কি, মন চাইলে তার বাড়ি ভেঙে ফেলবো, তার গাড়িতে আগুন লাগাই দিব, তার রাস্তায় ডিস্টারবেন্স করব, চুলের মুঠি ধরে মারবো।
এই জিনিসগুলো থেকে বাংলাদেশকে বের হওয়া উচিত। আর এই জিনিসগুলোতে বরাবরই যাদের নাম বেশি আসছে, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদলও ঘটাচ্ছে, মাঝে মাঝে কোথাও আবার ছাত্র শিবিরও ঘটাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী এই মবকে নেতৃত্ব দিচ্ছে। এর মাঝখানে আবার হান্নান মাসুদ মব বাবাদের কয়েকজনকে পুলিশের হেফাজত থেকে মুসলেকা দিয়ে নিয়ে আসছিল, এরপর এটা নিয়ে ক্ষমাও চাইছে, আর করবে না। এখন গত পরশুদিন সম্ভবত আপনার বৃহস্পতিবারে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপস্থিতিতেই তার বাড়িতে যেই হামলা হয়েছে সেটা নিয়ে স্থানীয় থানায় মামলা না নেওয়ার অভিযোগ হচ্ছে জাতীয় পার্টির। তবে পুলিশ বলছে তারা এফআইআর করছে, বিষয়টা ইনভেস্টিগেশনে আছে, তারপর বুঝে ব্যবস্থা নেবে। উপর মহলের কোনো চাপ আছে কিনা মন্তব্য করে নাই। স্থানীয় থানার ওসি সাহেবও তিনি ট্রান্সফার হন নাই, কিন্তু আমরা দেখছি আর একই সিস্টেমে বৈষম্য বিরোধী ঘটনায় একটা মেয়েকে যে মারছে ফরিদপুর না কোথায়, সেই থানার ওসি কিন্তু ট্রান্সফার হয়ে গেছেন। এই জিনিসগুলো মানুষের কাছে প্রশ্ন তৈরি করে। জিএম কাদের জায়গায় জিএম কাদের একটা ক্যারেক্টার হতে পারে, ফের স্বৈরাচারের দোষর, ফেসিস্টের দোষর, সেটা আলাদা ভাই। তার বিরুদ্ধে আইন আছে, রাষ্ট্র ব্যবস্থা নিবে, আপনি ব্যবস্থা নেওয়ার কে? তো এই সিস্টেম চললে ভবিষ্যতে তো এগুলাই চলবে। এখন ফাইনালি বিষয়টাতে হস্তক্ষেপ করেছে আমাদের কি বলা হয় যে সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনী। আমি যখন এই নিউজটা করছি তখন আমরা আজকের পত্রিকায় যেই লাইভটা দেখতে পেলাম সেখানে লেখা ছিল, আপনার স্ক্রিনে এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, যে জিএম কাদেরের বাসায় হামলাকে কেন্দ্র করে রংপুর নগরী জুড়ে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এখন সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানটার টার্গেট কারা? যারা এই মবকে নেতৃত্ব দিয়েছে, যারা জিএম কাদের বাড়িতে সামনে থাকা মোটরসাইকেলে আগুন দিয়েছে, যাদের ইন্ধনে অথবা কি বলা হয় যে নেতৃত্বে এই মবের ঘটনা ঘটছে। বিষয়টাকে নিয়ে এনসিপির ঊর্ধ্বতন নেতারা অনেক সুন্দর কথা বলেছেন, কিন্তু এগুলো কোথাও না কোথাও মবকেই উৎসাহিত করে। এই খেলা যদি চলতে থাকে আগামী দিনে ডক্টর ইউনূস তো আজীবন ক্ষমতায় থাকবেন না, বৈনগিনে 1 বছর। এরপরে সার্জিসের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটাইলে ছাত্রদল অথবা বিএনপির কোন নেতা কর্মীরা একটা যথেষ্ট কারণ দেখাইয়া, তো তখন কি হবে আপনি বুঝতে পারছেন। এগুলা কিন্তু আগামী দিনের জন্য মেসেজ ক্রিয়েট করা, যে এত বড় একটা ঘটনা ঘটলো, জিএম কাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার করে নিয়ে যান, সেটা আলাদা, কিন্তু আপনি সাধারণ নাগরিক বিচার করার কে? আপনি বিচারটা করার কে? তার বাড়িতে গিয়া আগুন জ্বালাই দিবেন, ভাঙা ফেলবেন, মমতাজের বাড়ি ভাঙা ফেলতেছেন, অমুকের বাড়ি ভাঙতেছেন। কই, আমরা তো আওয়ামী লীগ এত ফেসিজম করছে, কিন্তু কারো বাড়িঘর গিয়ে এইভাবে যে একদম বাইসা সবার বাড়িঘর ভাঙা ফেলা, আগুন জ্বালাই দেওয়া, বুলডোজার দিয়ে ঘুরাই দেওয়া, এই খেলা কিন্তু তৈরি হয়ে গেছে। এমনকি এগুলো রিটার্ন হবে। আমরা বাংলাদেশের মানুষ যথেষ্ট, আপনি যতই একজন মানুষের উপকার করেন, তার উপকার মনে রাখেন না রাখেন, কিন্তু তার দ্বারা আপনার যে ক্ষতি হয়েছে এটার জন্য আমরা বসে থাকি কখন? সুযোগ পাবার বাটাম দেব। মিথ্যা মামলা, ভুয়া মামলা, বাদী জানে না আসামিকে, আসামি জানে না বাদীকে, এরকম নানান ঘটনাতে কি হচ্ছে, মামলাগুলো হালকা হচ্ছে। যেমন শেখ হাসিনা যে হত্যা মামলার একটা আসামি, ওই লোক তার এলাকার মধ্যে জিন্দা, তার ভাই সিস্টেম করে মামলা দিছে, ভাবা যায়। তো এটাতে কি হলো, মূল যে মামলাগুলো সেগুলো হালকা হয়ে যাচ্ছে। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিই তাদের এই অভিযানের জন্য, কারণ দরকার, দেশকে স্থিতিশীল রাখা দরকার। আপনার ভালো না লাগতে পারে, অন্যায় জুলুম নির্যাতনের শিকার হইতে পারেন, আপনি থানায় যাবেন, পুলিশ আছে, কিন্তু আপনি মব তৈরি করবেন, তৈরি করে আপনার নেতারা এটার পক্ষে 5টা যুক্তি দিবে, ফেসিবাদের দোষর। তো তোমরাও তো ফেসিবাদের দোষরই ছিলা। 5ই আগস্টের আগে সার্জিস আসনাদরা তো ছাত্রলীগের পতাকা তোলেই ছিল, বঙ্গবন্ধু করে লোল ফালাই দিছিল। তো জিএম কাদের জায়গায় থাকলে তোমরা কি না করতা? এরকমই করতা, কারণ ছাত্রলীগই তো ছিলা। এই বিষয়গুলো হচ্ছে কি, যে মব ভায়োলেন্সকে কোনোভাবেই এলাও করা যাবে না। সেনাবাহিনী প্রধান কিন্তু বলছিলেন যে মব ভায়োলেন্সকে যে কোনো মূল্যে থামাতে হবে। সেনাপ্রধান তার কথা রাখছেন, বা সেনাবাহিনী তার কথা রাখছেন, এটাতে সারা বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে, আপনার মন মতো না। মনটা বড্ড খারাপ আমার, কলিকাল চলছে বাংলাদেশে। এক কাজ করো, এই নাসিরকে ডাকো, সে কি বলতে চায়। বিএনপি নেতা কর্মীরা কোথায় তোমরা? আসো,
হোশে ফিরে আসো, হোশে বেহুশ হয়ে গিয়েছ গরিব কোথাকার। এই নাসির, তামিমার নাসির না, এই যে এনসিপির নাসির, তাকে খবর দাও আর তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনাও। এই গরিবরা শোনাও। ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি। ইশরাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে। আমরা যখন চুপ্পুর অপসারণ করতে গিয়েছিলাম একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেখানে কারা বাধাগ্রস্ত করেছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্মরণ রয়েছে। নিশ্চয়ই শুনেছেন এনসিপির মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি বরাবরই বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলেন, আর মাঝে মাঝে এমন ঝাঁকি দেন পুরা বিএনপি ঝাকঝাক ঝাকঝাক করতে থাকে। কি বিএনপির নেতাকর্মীরা রাগ হওয়ার কিছু নাই। তবে এনসিপির যে মাঠ পর্যায়ে কোন লেভেলের পাওয়ার আছে এটা অনেকে এখন বুঝতে শুরু করেছেন। দেশে এখন সিস্টেম একটাই হবে, হয়তো সংঘাত অথবা নির্বাচন, দুইটার একটা। তো কোন দিকে যাবে, সংঘাতে যাবে নাকি নির্বাচনে যাবে? পরিস্থিতি যেভাবে গতকালকে থেকে হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, এনসিপি এবং জামাত একই সুতোয় তারা নিজেদেরকে গেঁথে নিচ্ছেন, আর পাশাপাশি বিএনপি এবং তাদের সমমনা জোটগুলো তারা তাদেরকে এক সুতোতে গাঁথছেন। বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদেরকে ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে বলে মন্তব্য যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি করেছে, তার কাউন্টারে কমেন্টে আবার পাবলিক বলতেছে ক্ষমতার লোভে আপনারা বেহুশ, যার কারণে নির্বাচন না দিয়ে আপনারা দীর্ঘ সময় যাবৎ ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে চাচ্ছেন। বাট এনসিপির নেতাকর্মীরা বলছে সারা দেশে যে পরিমাণ লুটপাট, ধান্দা, বিভিন্ন কিছু আপনারা করছেন, আপনারা তাহলে কি করছেন? ক্ষমতায় গেলে আরো কি করবেন? ঠিক এই জায়গাতে কনফ্লিক্ট। বিএনপি মনে করছে যে তারা বৈশা বৈশা খাচ্ছে, আর তারা মনে করতেছে যে বিএনপি আগামীতে এসে খাবে এবং কি এখনো অনেক জায়গায় খাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য যে আপনার গতকালকে এনসিপি আয়োজিত মৌলিক সংস্কার এবং আগামীর রাজনীতি এই বিষয়ে যে প্রোগ্রামটা হয়েছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে, এই ধরনের কথা বলা রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য করেছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। তার বক্তব্য, এই ধরনের গুন্ডামি, মাস্তানি, থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না। মানে বিএনপিকে সরাসরি রেড বর্ডার চিহ্নিত করে দিয়েছে এনসিপি। তাদের বক্তব্য যে সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়। বাট কোন জনগণ? এই এক জনগণ নিয়ে ভাবা, এই দেশে মনে হয় যে 200 কোটি জনগণ আছে। আওয়ামী লীগের সময়ও শেখ হাসিনা বলতেন যে দেশের জনগণ। বিএনপিও বলছে জনগণ তাদের সাথে আছে, এনসিপি বলছে তাদের সাথে। বাট কার কার কোন জনগণ? মানে বিএনপির তারা কি এনসিপি জনগণের কাছে যাবে নাকি বিএনপির জনগণের কাছে যাবে? এখন জনগণের তো প্রকার আছে, এটা একটা প্রশ্ন। এই যে ভাষাটা, আমি মনে করি যে এনসিপির মাঝে মাঝে ভাষা প্রয়োগে একটু সচেতন হওয়া উচিত, মাঠের বাস্তবতা বোঝা উচিত। সরকারের প্রটোকল ছাড়া এনসিপি ছাত্র দলের সামনে রাজনৈতিক দল হিসাবে, আমার ধারণা, বা বিএনপির সামনে একটা রাজনৈতিক দল হিসাবে আধা ঘন্টা টিকবে না বাংলাদেশে। প্রত্যেকে লুকিয়ে গর্তে চলে যাবে, 5-10 জন হয়তো মাঠে থাকবে। বাস্তবতা কিন্তু এইটা, যদি সরকারের প্রটোকল না থাকে। কারণ এনসিপি একটা রাজনৈতিক দল, তারা ক্ষমতায় যাবার জন্য তারা রাজনীতি করছে। বিএনপি তারাও একটা রাজনৈতিক দল, তারাও ক্ষমতায় যাবার জন্য তারা রাজনীতি করছে। সোজা হিসাব। জামাত রাজনৈতিক দল, তারাও বলতেছে জামাতকে না, ইসলামকে ক্ষমতায় আনতে চাই, ধর্মের কত সুন্দর বাণী দিচ্ছে। এটাও কেউ কেউ বলছে যে ধর্মকে ব্যবহার করা বন্ধ করেন, রাজনীতির পথে আসেন। এই যে ত্রিমুখী লড়াই, আর ডক্টর ইউনূসের আরেকটা লড়াই। তবে আপনি দেখেন এনসিপি, জামাত ইসলাম, ডক্টর ইউনূস, জাপান, বাংলাদেশ, এনসিপি, মানে জামাত, ইসলাম প্লাস এনসিপি, একই কথা কিন্তু তারা তিনজনই বলছে। প্রথমে সংস্কার, দ্বিতীয়ত বিচার, তারপরে হচ্ছে নির্বাচন। আর এই শব্দগুলোর গুরুত্ব অনুধাবন করে বিএনপি মনে করছে আগামী জুন মাসে জীবনও নির্বাচন হবে না। কারণ সংস্কারই তো শেষের খবর নাই, হিসাবেরই নাই। তাহলে এই সংস্কার কবে হবে? আর বিচার, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের কে দেশে আছে? শুধুমাত্র আওয়ামী লীগ করতে কোনো অন্যায় অপরাধ করে না এরকম কিছু মানুষ আপনি ধৈর্য নিয়ে আসতে পারবেন, কিন্তু
একটা সুষ্ঠু প্রক্রিয়া বিচার করতে হলে যারা আওয়ামী লীগের অপরাধীরা আছে সবাই তো দেশ ছাড়া, আপনি রায় দিতে পারবেন। তা আওয়ামী লীগকে তো এমনি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, বাট এই বিচার কি একজনের বা এটা একদিনে সম্ভব? সো এই জিনিসগুলাকে বিবেচনা করে বিএনপি মনে করছে যে তারা নির্বাচনটা আগে চাচ্ছে, যে নির্বাচন করে আপনারাও নির্বাচনে আসেন। দেশের জনগণ যদি এনসিপির পক্ষে থাকে তাহলে ফাইন, জনগণ এনসিপির ভোট দিবে। জামাতের পক্ষ থাকলে জামাতকে ভোট দিবে, বিএনপির পক্ষে থাকলে বিএনপিকে ভোট দিবে। তবে বিএনপির পুঙ্গি বাজাচ্ছে হচ্ছে একদম রুট লেভেলের যেই লুটপাটকারী মেন্টালিটিতে যারা বসে আছে, যে দল ক্ষমতায় আসলে সিএনজি স্ট্যান্ড খাবো, রাস্তাঘাট খাবো, বালুরঘাট খাবো। তো এনসিপি কি খাচ্ছে না? সেনাবাহিনীর গাড়িতে হাত দিয়া এনসিপির জেলা সংগঠক না উপজেলা সংগঠক গ্রেপ্তার হয়েছে না? বৈষম্য বিরোধীরা কি লুটপাট চাঁদাবাজি করতেছে না? সবাই করতেছে। তবে বিএনপি বড় দল, তাদেরটা আলোচনায় বেশি আসে, বাকিদের গুলা কম আসে। জামাতেরও তো আছে কিনা? কম বেশি সবাইরই কিন্তু এই দোষে দূষিত। বাট এখন এই লড়াইটা আসলে কোথায় গিয়ে থামবে, জনগণ কোন দিকে মোড় নিবে, কোন জনগণ কোন দিকে যাবে, সব মিলিয়ে আসলে বোঝাটা কষ্টকর। তবে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে যে প্রতিপক্ষগুলো আছে তারা কিন্তু অনেকটা ভারী হচ্ছেন। বাট বিএনপি মনে করছে এই ভারিত্বের পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ফুললি সাপোর্ট আছে। গতকালকেও রিজনা বলছিলেন তরুণরাই নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশকে। তো এই তরুণ বলতে তো আমরা সব দেখি এনসিপিতে, বিএনপিতে সব বুড়াদের দল, জামাত ইসলামেও মোটামুটি বুড়াদেরই দল, তরুণ দলটা আছে শুধুমাত্র এনসিপিতে। যদিও তাদের এখনো নিবন্ধন হয় নাই, হয়তো আগামী দিনে নিবন্ধন হবে, নির্বাচনে আসবেন। বাট এই যে সিচুয়েশনে বাংলাদেশ কোথায় যাচ্ছে, পজিটিভলি নেগেটিভলি অনেক ধরনের যুক্তি আছে। অগ্রগতি হয়েছে, আবার অবনতি হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে, মানুষ বেকার হচ্ছে, কোম্পানি বন্ধ হচ্ছে। একটা জায়গা থেকে সবাইকে ঐক্যমত্য করতে হবে। নির্বাচন দিলে নির্বাচনের দিকে যাবে, নির্বাচন না দিলে কবে দিবে সেটার একটা রূপরেখা থাকবে। দলগুলো কথায় কথায় মাঠে নামবে না, হুমকি ধামকি এক দল আরেক দলে দিবে না, সংঘাতে জড়াবে না। কিন্তু পরিস্থিতি যা আমরা অনুধাবন করছি, কেউই ঝুঁকেঙ্গা নেই সালা স্টাইলে আছে, কেউ ঝুঁকবে না। পরিস্থিতি সংঘাত অনিবার্য, আজ হোক কাল হোক ঘটবেই। ভালো থাকুন।